গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার মামলায় সাবেক মন্ত্রীর আত্মীয় সহ গ্রেফতার ১০৭ ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায়, সতর্কতা স্বরাষ্ট্র উপদেষ্টার। ২ ধাপ নেমে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪ নম্বরে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও বিশ্লেষণের সময় আসেনি বললেন ডক্টর ইফতেখার। কেন্দ্রীয় শহীদ মিনারে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, নিরপরাধ জওয়ানদের অবিলম্বে মুক্তি দাবি। খুলনায় টিসিবির সুফলভোগীদের বাড়িতে বাণিজ্য উপদেষ্টা জানালেন, সারা দেশে ট্রাক সেলে ১২ লাখ পরিবারকে পণ্য সরবরাহ করা হবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮টি থানা এলাকা থেকে ৬৯ জন এবং জেলা পুলিশ ৫টি থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করে। এ নিয়ে গত ৩ দিনে ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে ১০৭ জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয় স্বজনও রয়েছেন। গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, মহানগর পুলিশের বিভিন্ন টিম ছাত্র জনতার উপর হামলার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ও পলাতক আসামিদের অপারেশন ডেভিল হান্টের অধীনে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে এই অভিযানে নরসিংদীতে ১৮ জন, ফেনীতে ১২ জন, মোংলায় পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাদ্দাম শফি সহ ৪ জন, খাগড়াছড়িতে ৬ জন ও সিলেটে ৫ জনকে আটক করা হয়েছে। কোন সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায়, পুলিশকে সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের জামিন পেয়ে আবারও অপরাধে জড়ানো কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মানবাধিকার বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পুলিশ সদস্যরা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এদেশে গুমের ঘটনা যেন আর না ঘটে, বিচার বহির্ভূত হত্যা যেন আর না হয়, অপরাধীকে যেন আইনের আওতায় এনে বিচার করা যায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পতিত ফ্যাসিস্টের লোকজন লাখ লাখ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিচার থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত্র কমে যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আরও তৎপর হতে হবে। বিশ্ব দুর্নীতি ধারণা সূচকে ২ ধাপ অবনতি হয়ে ১৫১তম অবস্থানে বাংলাদেশ। নিচের দিক থেকে এই অবস্থান ১৪তম। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের কারণেই এমন অবনতি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদন বিশ্লেষণ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সূচকে বাংলাদেশের অবস্থান নেতিবাচক। দুর্নীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের স্কোর মাত্র ২৩। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পারে আছে শুধু আফগানিস্তান, ভারত ও মালদ্বীপের অবস্থান ৯৬ আর পাকিস্তান আছে ১৩৫-এ। সে সময় আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসন ও কাঠামোগত দুর্বলতায় দেশে দুর্নীতি বেশি হয়েছিল। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দেশের সূচকের ইতিবাচক পরিবর্তন হয়েছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দৃশ্যমান কিনা এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও সেটি বিশ্লেষণের এখনো সময় আসেনি। চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তিসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। সকাল থেকে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সারা দেশ থেকে বিভিন্ন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এ সময় তারা স্বাধীন কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান। সেই সঙ্গে সব নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি তাদের। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সারা দেশে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে ১২ লাখ পরিবারের কাছে পণ্য সরবরাহ করা হবে। এতে প্রান্তিক জীবনযাত্রা সহজ হবে, নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আর প্রয়োজন না হয়। জেলা প্রশাসন ও টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম চলছে। পরে বাণিজ্য উপদেষ্টা টিসিবির ফ্যামিলি কার্ডধারী খুলনা মহানগরীর উপকারভোগীদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। আশা করি যে বাজারে পণ্যমূল্য আরো সহনশীল হবে এবং আমরা
প্রায় 9,000 টন পণ্য শুধু ট্রাক সেলের মাধ্যমে বিতরণ করব বাংলাদেশে। অতিরিক্ত যেটা আমরা করে থাকি আপনার 63 লক্ষ যে পরিবারের কাছে আমাদের খাদ্যপণ্য দিয়ে থাকি তার থেকে অতিরিক্ত আরো 9,000 টন পণ্য আমরা শুধুই 12 লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সো আশা করি আল্লাহর রহমতে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে পণ্যমূল্যে আরো বেশি স্বস্তি আসবে। কক্সবাজারে জামাতের কর্মী সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্য দেওয়ার সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে দলটি। বাংলাভিশনে প্রচারিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ দাবি করেন, যিনি জামাতের কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছেন তিনি পরিমলশীল, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান এই জামাত নেতা। তিনি বলেন, প্রচারিত সংবাদে যার কথা বলা হয়েছে তিনি পরিমল কান্তি দে। দুজনের চেহারায় কোনো মিল নেই, নামের আংশিক মিল থাকলেও দুজনের বাবা মায়ের নাম সম্পূর্ণ আলাদা। অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলে কক্সবাজারে জামাত আমিরের সফল মহাসমাবেশ দেখে ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ অপপ্রচার করছেন। আমি মহেশখালী কুদিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম এবং দীর্ঘদিন ধরে আমি তার পরিবারের সাথে পরিচিত। তাকে কোনোদিন আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া একটি নৌকাসহ 4 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার দুপুর 12টায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলার চরমুখ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি হাসান, আব্দুর রকিম, জাবির ও হাসান। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানুদ্দিন। তিনি বলেন, নাফ নদীতে মাছ ধরতে যাওয়া নৌকাসহ 4 জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পান তারা। পরে বিষয়টি বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। নোয়াখালীতে পরিবেশ বিপর্যয়ের বড় কারণ অবৈধ ইটভাটা। এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ফসলি জমি ও বসতি ঘিরে গড়ে ওঠা এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি। এগুলো বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নিয়মনীতি তোয়াক্কা না করেই নোয়াখালীতে দেদারসে চলছে শতাধিক অবৈধ ইটভাটা। সুবর্ণচরে 17টির মধ্যে 13টি চলছে অবৈধভাবে। হাতিয়ায় 20টি ইটভাটার সবগুলোই অবৈধ। এসব ভাটায় আছে অবৈধ করাত কলও, পোড়ানো হচ্ছে কাঠ। ভারী যানবাহন চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করেই চলছে এসব ইটভাটা। মাঝে মধ্যে 2-1টি অভিযান চললেও তাকে লোক দেখানো বলছেন স্থানীয়রা। বিড়ির কারণে আমার নারকেল গাছে কোনো কড়া লাগতেছে না, আর আরেকটি আপনার পেয়ারা গাছে কোনো পেয়ারা লাগতেছে না, বেলগুলা নষ্ট হয়ে যাইতেছে। ওই জন্য একটা আমও লাগে না, ওই জন্য 3 দিন পর্যন্ত জানরা হয়ে যায় লাগছে। কিছুদিন দেখছি বন্ধ ছিল, বন্ধ থাকার পরে তারা আবার কোন ক্ষমতার বলে বা কিভাবে চালু করছে সেটা তারা মূলত তো এদিন ধরেন না ব্রিক ফিল্ডে এলাকার গাছ গোছোয়া বা যে ফসলাদি যে কৃষ্টি গাছটা যেটা করে মানুষের এগুলোর ক্ষতি হয়। পূর্বর জমিগুলো যেটা আছে এটা থেকে মারি কেটে নিয়ে যাচ্ছে। বাটার কালো ধোঁয়া এগুলা মানুষের সাসপেনশনের সমস্যা। বৈধতা না থাকার কথা স্বীকার করেছেন কোন কোন ভাটার মালিক। লাইসেন্সের জন্য আবেদন করছি, আমরা পাইনি এখন। তো ধরেন আমরা এরপরে আর চালাবো না এইভাবে, টোটালি আমরা ভাটাই চালাবো না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি থাকলেও অজানা কারণে নীরব নোয়াখালীর পরিবেশ অধিদপ্তর। তবে শিগগিরই অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সরকারের নির্দেশনার প্রেক্ষিতে আমরা অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করেছি এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ইতিমধ্যে আমরা 3টা অভিযানের মাধ্যমে আমরা 1,10,000 টাকা জরিমানা করেছি এবং 5টা ইটভাটা অভিযান পরিচালনা করা হয়েছে এবং আমরা এক্সকাভেটর দিয়ে আমরা ইটভাটাগুলোকে গুঁড়িয়ে দিয়েছি। পরিবেশের যে নেগেটিভ ইম্প্যাক্ট বা ইটভাটার যে দেদারসে যত্রতত্র গড়ে উঠছে, এটি আসলে আইনগতভাবে ঠিক নয়। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের একটি ছাড়পত্র প্রয়োজন এবং ইটভাটাগুলো যেখানে গড়ে উঠছে সেটি আসলে ফসলি জমি নষ্ট করে কোনো ক্রমেই
মানে আইনসম্মত নয় সেখানে গড়ে ওঠাটা। তো এই ক্ষেত্রে যে ইটভাটাগুলো আসলে পরিবেশ আইনকে লঙ্ঘন করছে বা যেটা হচ্ছে ফসলের জমি নষ্ট করে যে ইটভাটাগুলো গড়ে উঠছে, সেগুলো আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা যৌথভাবে অভিযান পরিচালনার মাধ্যমে আশা করি সেগুলো বন্ধ হবে। পরিবেশ বিপর্যয় ঠেকাতে দ্রুত অবৈধ ইটভাটা বন্ধের দাবি নোয়াখালীবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আজও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে। বেলা 11:15 থেকে শাহী প্রতাপে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নেওয়ার দাবি জানিয়ে আসছিল। সরকার সেটিকে আমলে না নিয়ে কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতী ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের পরিকল্পনা করেছে। ওই সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁতবোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করার দাবি তাদের। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে 26 দিনের মাথায় ভুল চিকিৎসায় আবারও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া বিনয় সেন কিশোরগঞ্জ পৌর শহরের সাতাল এলাকার বাসিন্দা। স্বজনরা জানায়, রবিবার রাত 12:30টার দিকে হৃদরোগের চিকিৎসা নিতে মেডিকেলের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন বিনয় সেন। এরপর তিনি স্বাভাবিক ছিলেন। সোমবার রাতে কর্তব্যরত ইঞ্জেকশন পুশ করার 2 থেকে 3 মিনিটের মধ্যে বিনয় সেন মারা যান। এতে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ জনতা হাসপাতালের ভেতরের দরজা জানালা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে হাসপাতালের উপপরিচালক হেলিশ রঞ্জন সরকার বলেন, প্রেসক্রিপশন অনুযায়ী বিনয় সেনের চিকিৎসা চলছিল, তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি উইদাউট তদন্ত কিছুতেই বলতে পারি না। আর কার্ডিওলজি বিভাগীয় প্রধান এখানে উনি আছেন। আমি যতটুকু দেখতেছি বুঝতেছি, পেশেন্ট অবশ্যই যথেষ্ট জটিল রোগী ছিল, হার্ট ফেলিওরের পেশেন্ট ছিল। ট্রিটমেন্ট দিয়েছেন উনি, এটা আমার কাছে মনে হচ্ছে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে মনে। তবে কালকে তদন্ত করবো, তদন্ত করে এটা তদন্ত না করে আমি সঠিকভাবে আর বলতে পারবো না। আধিপত্য বিস্তারের জেরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে সকালে ওই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গ্রামের দবির মণ্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে মোশাররফ হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহতদের চিকিৎসা চলছে ওই হাসপাতালে। এই ঘটনায় মহিনকে আটক করেছে পুলিশ। এদিকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। উভয় পক্ষই স্থানীয় বিএনপির সমর্থক বলেও জানায় পুলিশ। অন্যদিকে নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় সুতা ব্যবসায়ী উৎপল রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ ও সিআইডি ক্রাইম সিন দল। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে 2 শিশু ও চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নোয়াখালী সদরে ট্রাক চাপায় 2 শিশু নিহত হয়েছে। উপজেলার চর মটুয়ার ইসলামিয়া সড়কের বৈকণ্ঠপুর বাজার এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফরিদাবাদ গ্রামের বাসিন্দা আবুল কালাম তার 5 বছরের ছেলে আরাফাত ও শ্যালকের 6 বছরের মেয়ে আসমা বেগমকে নিয়ে সাইকেল যোগে স্কুলে যাচ্ছিলেন। তারা বৈকণ্ঠপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 2 শিশু। এ সময় গুরুতর আহত আবুল কালামকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার পরেই পালিয়ে গেছে ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী রিয়াদ চৌধুরী নিহত হয়েছে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে ঝিল্লির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি রিয়াদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় সে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় সেনা সদস্য রুহুল আমিনকে কুপিয়ে হত্যা এবং পুলিশ সদস্য জাকির ও ব্যবসায়ী রতনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলার গানাস মার্কেটে সামনে এই কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। দলীয় কার্যালয়ের বক্তারা দলীয় কোন্দল নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানোর আহ্বান জানান।
সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ীকে আহত ও লাঞ্ছনা এবং অর্থ লুটের প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন হয়েছে। বগুড়া প্রেস ক্লাবে বক্তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। নীলফামারীর কিশোরগঞ্জে চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বক্তারা দোষীদের বিচারের দাবি জানান। বাগেরহাটে 250 মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দেওয়া হয়েছে জেলা পরিষদের উদ্যোগে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। রাষ্ট্র সংস্কার ও মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবিতে পথসভা করেছে ঝালকাঠি জেলা বিএনপি। সকালে কাঠালিয়া উপজেলা থেকে শুরু হয় এ পথসভা। এ সময় লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা। চট্টগ্রামে সপ্তাহব্যাপী শিশুদের ঠোঁট তালু কাটা এবং আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। মহানগরীর 150 শিশুকে এ সেবা দেয়া হয়। ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো নাটক ভূত অদ্ভুত। প্রযোজনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নরসিংদীতে 4 দিনব্যাপী হরিনাথ সংকীর্তন ও মহাযজ্ঞ উদযাপন সম্পন্ন হয়েছে। মঠবাড়ি দুর্গা মন্দিরে অষ্টগানের লীলাকীর্তের মধ্য দিয়ে শেষ হয় এ মহাযজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শ্রমিক সমাবেশ হয়েছে পটুয়াখালীতে। জেলার বনানীর মোড়ে এ সমাবেশ হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে সিলেটে। উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল। রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এদিকে কেরানীগঞ্জের সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার মামলায় সাবেক মন্ত্রীর আত্মীয় সহ গ্রেপ্তার 107 ফ্যাসিবাদের দোষরা যেন জামিন না পায়, সতর্কতা স্বরাষ্ট্র উপদেষ্টার। 2 ধাপ নেমে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14 নম্বরে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও বিশ্লেষণের সময় আসেনি বললেন ডক্টর ইফতেখার। কেন্দ্রীয় শহীদ মিনারে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, নিরপরাধ জওয়ানদের অবিলম্বে মুক্তি দাবি। খুলনায় টিসিবির সুফলভোগীদের বাড়িতে বাণিজ্য উপদেষ্টা জানালেন সারা দেশে ট্রাক সেলে 12 লাখ পরিবারকে পণ্য সরবরাহ করা হবে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।